বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো, এই প্রত্যাশায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়ের প্রথম লেকচার শুরু করছি। আমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত অধ্যায়ে যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে জেনেছি। সেখানে আমরা বলেছিলাম যৌথ মূলধনী কোম্পানি হলো একটি বৃহৎ প্রতিষ্ঠান যার মালিক হলো শেয়ার হোল্ডারগণ। শেয়ার হোল্ডাররা একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করে। তো আজকে আমরা এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে অর্থাৎ তোমাদের এসএসসি পর্যায়ে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী সম্পর্কে জেনে এসেছো, শিখে এসেছো। এক মালিকানা কারবার হলো যে কারবারের মালিক একজন মাত্র ব্যক্তি, অর্থাৎ একজন মাত্র ব্যক্তির কর্তৃক সংগৃহীত মূলধন ওই ব্যক্তি কর্তৃক পরিচালিত যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তোমরা ইতিমধ্যে জেনে এসেছ। এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী আর যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণীর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী আমরা যখন প্রস্তুত করি তখন যে লাভ বা ক্ষতি হয়, সেই লাভ বা ক্ষতির মালিক একজন মাত্র ব্যক্তি। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী যখন প্রস্তুত করা হবে তখন এই কোম্পানির লাভ বা ক্ষতি যা হবে তার মালিক হবে সকল শেয়ার হোল্ডারগণ। আর শেয়ার হোল্ডাররাই যেহেতু কোম্পানির মালিক, সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যৌথ মূলধনী কোম্পানির মালিক একাধিক। যাই হোক, আমরা শুরুতেই জেনে নিই আর্থিক বিবরণী কাকে বলে। আর্থিক বিবরণী নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবরণী বা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে। আমরা যদি পরীক্ষায় এই বিবরণীর গুরুত্ব সম্বন্ধে বলি, তাহলে আমাদেরকে বলতে হবে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী, সেখান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন থাকে। দুটি সৃজনশীল প্রশ্ন আবশ্যিক হিসাবে থাকে, অর্থাৎ এই দুটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। তাহলে সেই দুটিতে নাম্বার থাকে হলো 20। আবার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকেও বাধ্যতামূলক বা আবশ্যিক দুটি প্রশ্নের উত্তর দিতে হয়, সেখানেও নাম্বার থাকে 20। অর্থাৎ
এই আর্থিক বিবরণী সংশ্লিষ্ট অধ্যায় থেকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে 40 নাম্বার থাকে এবং যেই 40 নাম্বার বাধ্যতামূলকভাবেই শিক্ষার্থীদেরকে উত্তর করতে হয়। তো আমরা সেই আর্থিক বিবরণী নিয়েই আজকে কথা বলছি। আর্থিক বিবরণী কাকে বলে আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠান এবং তার সাথে সংশ্লিষ্ট তথ্য ব্যবহারকারীদেরকে সঠিক তথ্য প্রদানের জন্য যে সকল বিবরণী প্রস্তুত করে তাকে আর্থিক বিবরণী বলে। একটি নির্দিষ্ট হিসাবকাল, আমাদের হিসাব বিজ্ঞানে কিছু কিওয়ার্ড রয়েছে বা মূল শব্দ বা চালিকা শব্দ রয়েছে, সেগুলোকে আমরা কিওয়ার্ড বলে থাকি। আমাদের এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা কয়েকটি কিওয়ার্ড চিহ্নিত করতে পারি, যেমন একটি নির্দিষ্ট হিসাবকাল। হিসাবকাল বলতে আমরা সাধারণত একটি বছরকে বুঝে থাকি। যেমন ধরা যাক 2019 সাল। এই ক্ষেত্রে হিসাবকাল যদি একটি নির্দিষ্ট বছর হয় তাহলে হিসাবকালের শুরু হবে 1 জানুয়ারি 2019 এবং শেষ হবে 31 ডিসেম্বর 2019। অর্থাৎ 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত সময়কে আমরা একটি নির্দিষ্ট হিসাবকাল বলতে পারি। তবে অনেক ক্ষেত্রে হিসাবকাল একটি বছর না হয়ে অর্ধবার্ষিক হতে পারে অথবা 1 বছরের 1/4 হতে পারে, তবে সাধারণত 1 বছরই হয়ে থাকে। তাহলে আমরা নির্দিষ্ট হিসাবকালের বিষয়টি আশা করি বুঝতে পেরেছি। তারপর আসা যাক প্রতিষ্ঠান। আমরা হিসাব বিজ্ঞানে সাধারণত কোনো প্রতিষ্ঠানের হিসাব নিকাশ নিয়ে কাজ করি। হিসাব বিজ্ঞানে সাধারণত কোনো ব্যক্তির হিসাব নিকাশ নিয়ে কাজ করা হয় না। তাই এখানে প্রতিষ্ঠান বলতে আমরা সেই প্রতিষ্ঠানকে বুঝব যে প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কার্যক্রম আমরা করতে চাচ্ছি। সংশ্লিষ্ট তথ্য ব্যবহারকারী হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদেরকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী আর 2 হলো বাহ্যিক তথ্যের ব্যবহারকারী। অভ্যন্তরীণ তথ্যের ব্যবহারকারী কোম্পানির মালিক, শেয়ার হোল্ডারগণ, কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সাধারণত এরাই হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাহ্যিক ব্যবহারকারী কোম্পানির পাওনাদার, সরকার, কর কর্তৃপক্ষ, ভোক্তা, আর্থিক বিশ্লেষক প্রভৃতি। এদেরকে আমরা হিসাব তথ্যের ব্যবহারকারী বলে থাকি। এই আভ্যন্তরীণ এবং বাহ্যিক হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে যার যেরকম তথ্যের প্রয়োজন তাকে সেরকম তথ্য প্রয়োজন করাই হলো আমাদের আর্থিক বিবরণীর উদ্দেশ্য। আমরা যদি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, যেমন মালিক, একটি প্রতিষ্ঠানের মালিক অথবা যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে মালিক হলো শেয়ার হোল্ডারগণ কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে লাভের আশায়। তাই বছর শেষে কী পরিমাণ লাভ হলো সেই তথ্য জানার ইচ্ছা বা আগ্রহ তাদের থাকে। এই ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কোম্পানির লাভ বা ক্ষতি সম্পর্কে তথ্য জানার প্রয়োজনীয়তা রয়েছে। আবার বলা যেতে পারে পাওনাদাররা সাধারণত কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। যখন
কেউ কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে ঋণ প্রদান করে, ঋণ প্রদানের পর ওই ব্যক্তি অর্থাৎ ঋণদানকারী ব্যক্তি অবশ্যই তার ঋণের অর্থ কীভাবে ব্যবহৃত হচ্ছে, সেটিকে লাভজনক খাতে ব্যবহৃত হচ্ছে কিনা, এই সংক্রান্ত যাবতীয় তথ্য বা এটার সার্বক্ষণিক তত্ত্বাবধান করে যেতে হবে। তার ঋণ করা অর্থ যদি, তার প্রদত্ত ঋণকৃত অর্থ যদি অলাভজনক খাতে বা ক্ষতিকর কোনো ব্যবসায় বিনিয়োগ হয়, তাহলে তার ঋণ ফেরত পাবার সম্ভাবনা খুব কম থাকে। তাই একজন পাওনাদার সার্বক্ষণিক বা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের সচ্ছলতা সম্পর্কে খোঁজখবর রাখবে, যেন ওই প্রতিষ্ঠান এই ব্যক্তির বা পাওনাদারের পাওনা সঠিক সময়ে যথাযথভাবে পরিশোধ করতে পারে। তাহলে আমি দুইজন বা দুটি আর্থিক তথ্যের ব্যবহারকারীর সম্বন্ধে কথা বললাম। একটি হলো মালিক বা শেয়ার হোল্ডার, যারা কোম্পানির লাভ বা ক্ষতি সম্বন্ধে জানতে চায়। আরেকটি হলো পাওনাদার, যারা কোম্পানির সচ্ছলতা সম্বন্ধে জানতে চায়। কোম্পানি যদি সচ্ছল থাকে তাহলে পাওনাদারের অর্থ স্বাচ্ছন্দ্যে পরিশোধ করতে পারবে, আর যদি কোম্পানি অসচ্ছল হয়ে যায় তাহলে পাওনাদারের অর্থ পরিশোধ করতে পারবে না। এইবার আর্থিক বিবরণী সমূহ, আমরা যে আর্থিক বিবরণীর কথা বলতেছি সেই আর্থিক বিবরণী সমূহ কত প্রকার বা কি কি? আর্থিক বিবরণী সমূহ হলো: 1. আর্থিক হিসাবকাল শেষে প্রস্তুতকৃত দুইটি বিবরণী। আর্থিক হিসাবকাল শেষে সাধারণত দুটি বিবরণী প্রস্তুত করা হয়। একটি হলো বিশদ আয় বিবরণী এবং অন্যটি হলো সংরক্ষিত আয় বিবরণী। তাহলে আমরা দেখতে পারলাম আর্থিক হিসাবকাল শেষে আমরা আগে উল্লেখ করেছিলাম একটি হিসাবকাল 2019 সাল, অর্থাৎ 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত সময়। তাই যদি ধরা হয় তবে এখানে আর্থিক হিসাবকালের শেষ হবে 2019 সালের 31 ডিসেম্বর তারিখ। এই 2019 সালের 31 ডিসেম্বর তারিখে আমাদেরকে দুটি বিবরণী প্রস্তুত করতে হবে। এক হলো বিশদ আয় বিবরণী আর 2 হলো সংরক্ষিত আয় বিবরণী। এবার 2 নম্বরে আসা যাক। আর্থিক হিসাবকালের একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক হিসাবকালের একটি নির্দিষ্ট তারিখে, আগের বিবরণটি ছিল আর্থিক হিসাবকালের শেষে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বিবরণীগুলো তৈরি করেছি বছরের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সময়ের তথ্য নিয়ে। বিবরণটি তৈরি হয়েছে হিসাবকালের শেষে। আর 2 নম্বরে বলা হচ্ছে আর্থিক হিসাবকালের একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী। আমরা কোম্পানির যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, এই আর্থিক অবস্থার বিবরণীটি প্রস্তুত হবে হিসাবকালের একটি নির্দিষ্ট তারিখে। আবার সেই আগের উদাহরণ নিয়ে আসা যাক। আর্থিক হিসাবকাল 2019 সাল। তাই যদি হয় তাহলে আর্থিক অবস্থার বিবরণীটি প্রস্তুত করা হবে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে। একটি নির্দিষ্ট হিসাবকালের নগদ প্রবাহ। একটি নির্দিষ্ট হিসাবকালের, সেই একই কথা বলতে হচ্ছে বারবার, 2019 সাল। এটি হলো একটি হিসাবকাল। এই হিসাবকালের নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে
31শে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যের নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ কী পরিমাণ নগদ টাকার প্রাপ্তি হচ্ছে এবং কী পরিমাণ নগদ টাকা প্রদান হচ্ছে সেই সংক্রান্ত একটি বিবরণী আমাদেরকে প্রস্তুত করতে হয়। আমাদের এই বিবরণীর আরেকটি উপাদান হলো বা আরেকটি বিবরণী হলো প্রয়োজনীয় নোট ও টিকাসমূহ। অর্থাৎ আমাদের যে আর্থিক বিবরণীটি প্রস্তুত করা হয়েছে, এই আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের কিছু নীতিমালা অনুসরণ করতে হয়, আমাদের কিছু অনুমানের উপর ভিত্তি করে এই বিবরণীসমূহ প্রস্তুত করতে হয়। তাহলে আমরা কোন নীতিমালা বা কোন বিবরণী অনুযায়ী এই বিবরণীটি প্রস্তুত করেছি সেই সংক্রান্ত কিছু নোট বা টিকা এখানে উল্লেখ করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী সংক্রান্ত অধ্যায়ের প্রাথমিক আলোচনা। আগামী ক্লাসে আমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিজে ভালো থাকবে, তোমাদের আশেপাশের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে ভালো রাখবে, সেই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।